আজ তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের বাংলার 21 কবিতা চ্যাপ্টারের যত হাতে কলমে প্রশ্ন রয়েছে তার উত্তর। এর আগেও কিন্তু বাকি চ্যাপ্টারগুলোর প্রশ্ন উত্তর আমি শেয়ার করেছি, তোমরা চাইলে সেগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আর আজকের এই পুরো প্রশ্ন উত্তরের পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে, কিন্তু সেটা কীভাবে পাবে সেটা জানতে কিন্তু ক্লাসটাকে শেষ অবধি দেখতে হবে। তো চলো শুরু করা যাক এক দাগ দিয়ে। বলেছে এই কবিতায় যুক্ত দুটি শব্দ ব্যবহৃত হয়েছে কাঁপলো এবং দাঁড়িয়েছেন। প্রসঙ্গত দুটি শব্দই ক্রিয়া। চন্দ্রবিন্দু দিয়ে শুরু এমন 5টি ক্রিয়া ব্যবহার করে 5টি বাক্য লেখো। প্রথম হচ্ছে হাঁটা, প্রতিদিন সকালে হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো। নেক্সট দাঁড়ানো, রাস্তার মাঝখানে কখনোই দাঁড়ানো উচিত নয়। কাঁধা, মায়ের বকুনি শুনে বাচ্চাটি কাঁদছে। বাঁধা, মাঠে অনেকগুলি গরু বাঁধা আছে। আর হাঁপানো, দৌড় প্রতিযোগিতার পর হাঁপানোই স্বাভাবিক। এরপরে দেখো রয়েছে 2 দাগে গুনগুন। মৌমাছি যেভাবে ডানার একটা আওয়াজ করে তাকে গুনগুন বলে। বাস্তব ধ্বনির অনুকরণে তৈরি হওয়া এই ধরনের শব্দকে বলে অনুকারী বা ধন্যাত্মক শব্দ। নিচে কয়েকটা ধন্যাত্মক শব্দ শিখে নিতে পারবে। তো এখানে কলাম দেওয়া রয়েছে দুটো, যেখানে ম্যাচিং করতে হবে। তো এটা আমি দিয়ে দিয়েছি পাশাপাশি, সেটা এবারে দেখে নাও। পাখা বনবন করে ঘুরছে, মাছিটা ভন ভন করে উড়ছিল, হাওয়া শনশন করে বইছে, নদী চলছে কলকল করে, কাঁচের বাসনগুলো ঝনঝন করে ভেঙে গেল, বাজ পড়লো কড়কড় করে, পটকা ফাটছিল দুমদাম করে, বৃষ্টি পড়ছিল ঝরঝর করে, কাগজটা ফরফর করে ছিঁড়ে গেল আর কয়েকটা পড়লো ধুপধাপ করে। তারপরে 3 দাগ আমার মায়ের গাওয়া কত না গানের কলি। এখানে মায়ের গাওয়া শব্দবন্ধটি একটি বিশেষণের কাজ করছে। এরকম আরও অন্তত 5টি তৈরি করো। একটি করে দেওয়া হলো মায়ের দেওয়া মোটা কাপড়। উত্তর যেমন রয়েছে মায়ের লেখা চিঠি, মায়ের বোনা নকশি কাঁথা, মায়ের বলা গল্প, মায়ের হাতের রান্না, মায়ের দেওয়া আশীর্বাদ। 4 দাগে বলেছে নিচের বিশেষ্যগুলোকে বিশেষণে ও বিশেষণগুলিকে বিশেষ্যে পরিবর্তন করে বাক্য রচনা করো। তো এই শব্দগুলো আমাদের ব্যবহার করতে হবে। প্রথমেই রয়েছে সুর, সুরেলা। তিমি সুরেলা গানের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। নেক্সট হচ্ছে দেশ, দেশি, আমরা দেশি জিনিস ব্যবহার করি। মাঠ, মেঠো, গ্রামের মেঠো পথ খুব সুন্দর। বন, বুনো, বুনো হাঁসকে আকাশে উঠতে দেখা যায়। মিষ্টি, মিষ্টতা, কবিতার মিষ্টতা নির্ভর করে তার ভাষা ও ছন্দের ওপর। মুখর, মুখরতা, জনাকীর্ণ স্থানটি মুখরতায় পরিপূর্ণ হয়ে উঠেছে। ইতিহাস, ঐতিহাসিক, ঐতিহাসিক যাত্রাপালা সকলের প্রিয়। তারপরে রয়েছে ফুল, ফুলেল, ফুলেল তেলের গন্ধ সকলেই ভালোবাসে। নেক্সট 5 দাগ বলেছে রব শব্দটিকে একবার বিশেষ্য এবং একবার ক্রিয়া হিসাবে দুটি আলাদা বাক্যে ব্যবহার করে দেখাও। তো বিশেষ্য হিসাবে রব হচ্ছে ভোরে পাখির রব শোনা যায়, আর ক্রিয়া হচ্ছে তার বিকট রব শুনে ভয় পেয়ে গেল। এখানে তারা বিকট রব শুনে ভয় পেয়ে গেল। নেক্সট 6 দাগ কলি, সুর, পাল শব্দগুলোকে দুটি করে ভিন্ন অর্থে ব্যবহার করে আলাদা বাক্যে লেখো। প্রথম কলি হচ্ছে গাছে গাছে ফুলের কলি ধরেছে, আর নেক্সট কলি ছেলেটি একটি একটি করে গানের কলি গাইছে। নেক্সট আছে সুর, গানের ভালো সুর সকলের কাছে প্রিয়, পুরাণ কাহিনীতে সুর কথা জানা যায়। তারপরে পাল, রাখাল গরুর পাল নিয়ে গ্রামে ফিরবে। এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, আমি এটা পিডিএফে ঠিক করে দেবো, বা তোমরা চাইলে খাতায় যারা লিখে নিতে চাও তারা কিন্তু এটা ঠিক করে নিও। পাল হচ্ছে নৌকায় পাল বাতাসের সাহায্যে নৌকাকে এগিয়ে নিয়ে যায়। তারপরে 7 দাগ মুখ শব্দটিকে 5টি আলাদা অর্থে ব্যবহার করে 5টি আলাদা বাক্য লেখো। তো প্রথমে হচ্ছে লজ্জায় মেয়েটি মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। নেক্সট গুহার একটি মুখ খোলা, অন্য মুখ বন্ধ। মুখ, বাড়ির মুখে নোংরা করছো কেন? খাবার সময় হলে মা সন্তানের মুখ চেয়ে বসে থাকে। আর রঞ্জনবাবু সর্বভারতীয় দলের মুখপাত্র। নেক্সট 8 দাগে বলেছে প্রত্যয় নির্ণয় করো। এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে সেইগুলোর, যেমন কথকথা, কথক যোগ তা, মুর্শিদ যুক্ত ই। নেক্সট মুখ যোগ র, পোহাইলো, পোহা যুক্ত ইলো, আর ভাটিয়ালি হচ্ছে ভাটিয়াল যুক্ত ই। নেক্সট বলেছে নিম্নরেখ অংশগুলির কারক বিভক্তি নির্ণয় করো। তো প্রথমে দেখো 9.1 রয়েছে পাখি সব করে রব। এখানে পাখি হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভক্তি। কাননে কুসুম কলি সকলি ফুটিল, এখানে অধিকরণ কারকে এ বিভক্তি। তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর, এখানে কর্মকারকে শূন্য বিভক্তি। তিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসেন,
কর্মকারকে শূন্য বিভক্তি, আর রাখাল গরুর পাল লয়ে মাঠে কর্তৃকারকে শূন্য বিভক্তি। নেক্সট আসছে 10 দাগ, একটি দুটি বাক্যে উত্তর দাও। পাখি সব করে রব উদ্ধৃতাংশটি কার লেখা কোন কবিতার অংশ? কবিতাটি তার লেখা কোন কোন বইতে রয়েছে? উদ্ধৃতার অংশটি মদনমোহন তর্কালঙ্কারের লিখিত প্রভাত বরণ কবিতার অংশ বিশেষ। কবিতাটি মদনমোহন তর্কালঙ্কারের লেখা শিশু শিক্ষা বইতে রয়েছে। নেক্সট হচ্ছে এই পংক্তিটি পাঠের সুরকে মন্ত্রের মতো কেন বলা হয়েছে? এই পংক্তিটি পুরনো দিনের শিশু শিক্ষার একটি অন্যতম অংশ ছিল, তাই প্রতিটি ব্যক্তির ছোট থেকে শোনা একই সুর তার কাছে মন্ত্রের মতো মনে হয়। এখানে একটু শোনা হবে, স্পেলিং একটু ভুল হয়েছে। তাছাড়া পংক্তিটির সুর অনেকটা একই ছন্দে মন্ত্র উচ্চারণের মতো, তাই একে মন্ত্রের মতো সুর বলা হয়েছে। তারপরে রয়েছে এই সুরকে কেন স্মৃতির মধু ভাণ্ডার বলা হয়েছে, তা কবির মনে কোন স্মৃতি জাগিয়ে তোলে? এই সুর প্রতিটি ব্যক্তির শৈশবে পড়া পাঠের স্মৃতি, শৈশবের স্মৃতি প্রতিটি মানুষের কাছে অমূল্য ও সুমধুর। এর সাথে প্রত্যেকেরই শৈশবে নানা ঘটনা জড়িয়ে থাকে যা আনন্দ দেয়, তাই এই সুরকে স্মৃতির মধু ভাণ্ডার বলা হয়েছে। এই সুর শুনলে কবির তার গ্রাম, দেশের নদী, বন, মাঠ, দেশওয়ালি নানা সুর, তার মায়ের মুখ এবং মায়ের গাওয়া গানের কলির কথা মনে পড়ে। তারপরে দেখো রয়েছে 4 নম্বর প্রশ্ন, সেই আমার দেশ, মাঠ, বন, নদী। 2 বঙ্গ মিলিয়ে 3টি অরণ্য ও 5টি নদীর নাম লেখো। 2 বঙ্গ মিলিয়ে 5টি নদী হলো গঙ্গা, পদ্মা, মেঘনা, ইছামতি ও জলঢাকা। আর 3টি অরণ্য সুন্দরবন, পারমাদান, চিলাপাতা। নেক্সট 5 দাগ বলেছে টিকা লেখো। এই শব্দগুলো দিয়ে টিকা লিখতে হবে। প্রথমেই রয়েছে জারি। জারি বাংলার পল্লী গীতি বিশেষ। এই গান মূলত বাংলার মুসলমানদের গাওয়া মহরমের হাসান হোসেনের আত্মদানের কাহিনী নিয়ে রচিত দুঃখের গান। তারপরে সারি গান হলো বাংলাদেশের লোকসঙ্গীত, এটি শ্রম সঙ্গীত নামেও পরিচিত। এটি বাংলার মাঝি মাল্লাদের গাওয়া গান, এটিও এক প্রকার পল্লী গীতি। তারপরে ভাটিয়ালি। ভাটিয়ালি এক প্রকারের গানের সুর। ভাটিয়ালি বাংলাদেশ এবং ভারতের ভাটি অঞ্চলের জনপ্রিয় গান। নদীমাতৃক দেশে এটি মূলত মাঝি মাল্লাদের গাওয়া গানে ব্যবহৃত হয়। গানগুলো রচিত হয় মূলত মাঝি, নৌকা, দাঁড়, গুণ ইত্যাদি বিষয়ে। সাথে থাকে গ্রামীণ জীবন, গ্রামীণ নারীর প্রেম প্রীতি, ভালোবাসা, বিরহ, আকুলতা ইত্যাদির সম্মেলন। নেক্সট হচ্ছে মুর্শিদি। মুর্শিদি গান হলো এক প্রকার আধ্যাত্মিক লোকসঙ্গীত। সুফি সাধক দ্বারা এর উদ্ভব ও বিকাশ ঘটেছে। মুসলমান গুরুদের গান। এই গান মূলত বাস্তব দেহদত্ত বিষয়ক গান। তারপরে বিন্নি ধান। জমা জলে জন্মানো এক প্রকার আউশ ধান। এই ধানের খই ভালো হয়। উৎসব পার্বণে বিন্নি চালের পিঠা, পায়েস, খই, চিড়া খাওয়ার ঐতিহ্য রয়েছে সমভূমি ও পাহাড়ি 2 জনগোষ্ঠীরই। এ চাল দিয়েও নবান্নের উৎসব পালন করা হয়। নেক্সট কথকথা। কথকথা শব্দের অর্থ হলো মুখে মুখে কোনো গল্প বলা। যিনি গল্প বলেন তাকে বলা হয় কথক এবং তার গল্প বলাটিকে বলা হয় কথকথা। কথকথা পুরাণাদি গ্রন্থের পাঠ। বিভিন্ন বাড়িতে নানা উপলক্ষে ব্রাহ্মণ বা কথক ঠাকুর এসে পুরাণ বা ধর্মগ্রন্থ পাঠ করেন ও সুর সহকারে ব্যাখ্যা করেন, একে কথকথা বলে। রূপকথা। কাল্পনিক কাহিনী যা মূলত শিশুদের জন্য রচিত, যাতে রাক্ষস, খোক্ষস, দৈত্যদানব, পক্ষীরাজ, ঘোড়া ইত্যাদি চরিত্র মানুষের সাথে একসাথে মিলেমিশে থাকে। তারপরে রয়েছে তোমার জানা 2টি পৃথক লোকসঙ্গীতের ধারার নাম লেখো। 2টি পৃথক লোকসঙ্গীতের ধারা হলো বাউল ও পল্লী গীতি। ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব বলতে এখানে কি বোঝানো হয়েছে? সব বলতে এখানে বাংলা ভাষা বাঁচানোর আন্দোলন, তার জন্য ঝরা রক্ত, শহীদের কথা, তাদের উপর হওয়া অত্যাচার এবং গণ আন্দোলনের ভাষা, শহীদের মৃত্যু পরবর্তী সময়ের কথা বোঝানো হয়েছে। নেক্সট, তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। সহস্র পাখি কাদের বলা হয়েছে? সহস্র পাখি বলতে এখানে নবপ্রজন্মের অসংখ্য শিশু কিশোরদের কথা বলা হয়েছে, যারা বাংলা ভাষায় কথা বলে, বাংলা ভাষাকে ভালোবাসে। তারপরে রয়েছে ব্যাখ্যা করো। তো এখানে দেখো কবিতার লাইন দেওয়া রয়েছে যে কয়েকটি পাখি থেকে পড়ে গেল মাটিতে। তৎকালীন পূর্ব পাকিস্তানের কয়েকজন যুবক যারা বাংলা ভাষার জন্য আন্দোলন করেছিল, যারা পাখির মতোই নিরীহ কয়েকজন যুবক তারা নিহত হলো। সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠল আকাশে।
মাতৃভাষায় দায়বদ্ধতায় উত্তাল পূর্ব পাকিস্তানের ছাত্র ও বুদ্ধিজীবীদের এক শান্তিপূর্ণ মিছিলে গুলি চালায় পশ্চিম পাকিস্তানের শাসক দল। মৃত্যু হয় কয়েকজন নিরীহ যুবকের। সেই ভাষা শহীদদের দুঃখে দেশজোড়া গণ আন্দোলন শুরু হলো। গোটা দেশ যেন কালবৈশাখীর ঝড়ের মতো উত্তাল হয়ে উঠল। একেই কবি কালবৈশাখীর উত্তাল ঝড় বলেছেন। কথায় কথায় কত কথা কত, বাংলা ভাষা এখানে মায়ের মতো। বাংলা ভাষার স্বীকৃতি পেল সেই রূপকথায়, সেই কথাই এই উক্তিটিতে ফুটে উঠেছে। তাই তো আজ দেখো এই মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা। আজ এই মিছিলে বাংলা ভাষায় কথা বলা হচ্ছে। বাংলা ভাষা অবশেষে জয়ী হয়েছে। তাই কবির মনে হয়েছে মানুষের মিছিলের মাঝে যেন তার বাংলা মা এসে দাঁড়িয়েছেন মায়ের মতো। ২১-এর ভাষা শহীদের মৃত্যুর পর হাজার মানুষের কলতানে দিগন্ত। বাংলা ভাষার মা, যার কথায় যেন কত কথার পাঠ শোনা যায়। তারপরে রয়েছে ৮-১০টি বাক্যে উত্তর দাও। এই কবিতায় পাখি শব্দের ব্যবহার কতখানি সার্থক হয়েছে তা কবিতার বিভিন্ন পংক্তি উদ্ধৃত করে আলোচনা করো। পাখি সব করে রব রাতি পোহাইল। পাখিদের আওয়াজে যেরকম রাত শেষ হয়, দেশের যুব সমাজ জেগে উঠলে সেই রকম দেশের দুঃখ দূর হয়, দেশ এক নতুনভাবে গড়ে ওঠে। পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল। দেশের কয়েকজন তরতাজা যুবক যারা বাংলা ভাষায় কথা বলেছিল, বাংলা ভাষার জন্য আন্দোলন করেছিল, তারা মারা গেল, নিহত হলো। সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। পাখির কলতানে যেমন চারিদিক মুখরিত হয়ে ওঠে, তেমনভাবেই নতুন যুগের কিশোর যুবকদের কথায় ধ্বনিতে চারিদিকে মুখরিত হয়ে রয়েছে। বাংলা ভাষার দাবি সাফল্য লাভ করেছে। তারপরে রয়েছে কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। কবিতাটি ২১শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের উপর রচিত। এই সময় বাংলাদেশে বেশ কয়েকজন যুবক শহীদ হয়েছিলেন। তাদের উদ্দেশ্যে রচিত এই কবিতার মধ্যে প্রতিটি ক্ষেত্রে সেই শহীদ এবং তাদের আন্দোলনের কথা কবিতাটিতে ঘুরে ফিরে এসেছে। সেই সময়কার বাংলাদেশ, আন্দোলনকারীদের উপর পুলিশি অত্যাচার, দেশের মানুষদের বিক্ষোভ এবং অবশেষে গণ আন্দোলনের সাফল্য এই কবিতার প্রতিটি ছত্রে ফুটে উঠেছে। তাই কবিতাটির নামকরণ ২১শে কবিতা সার্থক হয়েছে। নেক্সট, শুধু মাতৃভাষায় আর প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতার প্রকাশ নয়, এই কবিতায় রয়েছে আবহমানের ও অমরতার প্রতি বিশ্বাস। পাঠ্য কবিতাটি অবলম্বনে ওপরের উদ্ধৃতিটি আলোচনা করো। কবিতাটিতে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা রয়েছে, তার সাথে কবি বারবার পুরনো সুর, তার বিস্তার ও সেই প্রাচীন সুরের আবহমান কাল ধরে রয়ে যাওয়ার কথাও বলেছেন। তিনি এখানে ভাষার শহীদদের এবং দেশের মানুষদের মধ্যে তাদের আন্দোলন চিরদিন বেঁচে থাকার কথাও তুলে ধরেছেন। তার এই কথাগুলোর মধ্যে দিয়ে সুরের আবহমানতা ও মৃত্যুহীন ভাষার অমরতার কথা ফুটে উঠেছে। ভাষার কখনো মৃত্যু ঘটে না, এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে তা বহমান হয়ে চলে। এই বিশ্বাসটি কবি কবিতার ছত্রে ফুটিয়ে তুলতে চেয়েছেন। এর সার্থক উদাহরণ রয়েছে বাংলাদেশের ভাষা আন্দোলন এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম এবং সে দেশের রাষ্ট্রভাষা বাংলা হওয়ার ঐতিহাসিক ঘটনাটি। তারপরে রয়েছে মনে করো তুমি এমন কোনো জায়গায় দীর্ঘদিনের জন্য যেতে বাধ্য হয়েছ, যেখানে কেউ তোমার মাতৃভাষা বোঝেন না, নিজের ভাষার কথা বলতে না পারার যন্ত্রণা জানিয়ে বন্ধুকে চিঠি। তো দেখো এখানে আমি চিঠিটা দিয়ে দিয়েছি, এখানে তোমার ঠিকানা দিতে হবে। তারপরে দিয়েছি, প্রিয় সোমা, আশা করি তুই ভালো আছিস। তুই তো জানিস বাবার বদলির চাকরি সূত্রে আমাকে দীর্ঘদিন ধরে উড়িষ্যায় থাকতে হচ্ছে। এখানে বেশিরভাগ মানুষ বাংলা কথা বুঝতে পারেন না, কেবলই ওড়িয়া ভাষায় কথা বলতে হয়। নিজের মাতৃভাষা বাদ দিয়ে অন্য ভাষায় কথা বলা যে কি মনোবেদনার তা নিজের না হলে বলে বোঝানো যাবে না। মাঝে মাঝে প্রাণ হাঁপিয়ে ওঠে। এখন আমি মনে প্রাণে ফিরে যাওয়ার অপেক্ষায় আছি। তারপরে রয়েছে দেখো, কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস, তুইও ভালো থাকিস। ইতি অঙ্কিতা। এখানে তোমরা তোমাদের নাম দেবে আর এখানে বন্ধুর ঠিকানা দেবে। এরপরের প্রশ্নটা দেখার আগে তোমরা জেনে নাও পিডিএফটা কীভাবে পাবে। তার আগে কিন্তু ক্লাসটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। আর তারপর স্ক্রিনে দেওয়া মেল আইডিতে আমাকে মেল করতে পারো। স্ক্রিনে যে সাবজেক্ট দেখতে পাচ্ছ সেই সাবজেক্ট লিখতে হবে। কম্পোজ মেলে তোমাদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলে কিন্তু খুব ইজিলি পিডিএফটা পেয়ে যাবে। আর তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, সেখানেও সেম সাবজেক্টের নামে আমি পিডিএফটা শেয়ার করব। পিডিএফের পাসওয়ার্ড হবে 2020। এবারে দেখে নাও পরের প্রশ্ন, তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিভাবে পালিত হয়ে থাকে তা জানিয়ে বন্ধুকে চিঠি। তো আবার তোমার ঠিকানা, প্রিয় রিয়া,
আশা করি ভালো আছিস। অনেক দিন তোর সঙ্গে কোনো যোগাযোগ নেই, তোর বাবার চাকরি সূত্র ধরে তুই তো স্কুল বদল করে চলে গেছিস। আমি বেশ ভালো আছি, তবে তোর কথা খুব মনে পড়ে। তোকে একটা খবর জানাই, আমাদের স্কুলে এবছর খুব শ্রদ্ধার সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো। বাংলার শিক্ষক পুরো অনুষ্ঠানটা পরিচালনা করেন। ছাত্রছাত্রীরা ওই ভাষা আন্দোলন নিয়ে যাবতীয় কবিতা পাঠ করে, স্যারেরা ভাষা আন্দোলনের বিষয়ে নানা বক্তৃতা দেন। সব মিলিয়ে বেশ ভালো হয় ওই দিনের অনুষ্ঠান। তোদের স্কুলে কেমন হলো জানাস। ভালো থাকিস। ইতি দীপান্বিতা। এখানে আবার বন্ধুর ঠিকানা। তাহলে এখানেই কিন্তু তোমাদের এই লেসনের যত প্রশ্ন উত্তর ছিল সব শেষ হলো। আশা করছি ক্লাসটা হেল্পফুল হলো আর ক্লাসটা ভালো লাগলো। ক্লাসটা ভালো লাগলে কিন্তু ক্লাসটাকে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।